সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রমের চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয় যে উদ্যোগ গ্রহণ করেছে, আমরা সকলেই তাকে স্বাগত জানাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকে এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের ইতিমধ্যে একটি ক্লাস হয়েছে। আজকে আমরা যে তৃতীয় বর্ষ সম্মান শ্রেণীর ক্লাসটি নিব, সেই কোর্স কোড হলো 23-15-15। কোর্সের শিরোনাম আধুনিককালে দূরপ্রাচ্য দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস। আমার লেকচার নাম্বার 2। এখানে যে গুরুত্বপূর্ণ দুটি বিষয় রয়েছে, টাইপিং রিবেলিয়ন অ্যান্ড 100 ডে রিফর্মস। আমরা এই দুটি বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাদের সঙ্গেই থাকো এই প্রত্যাশা করি। মূলত আমাদের দেখব প্রথমে টাইপিং বিদ্রোহ। আমরা ইতিমধ্যেই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আফিমের যুদ্ধ সম্পর্কে আলোচনা করেছি। আফিমের যুদ্ধের শেষে আমরা বলেছি যে বহির্বিশ্বের প্রচণ্ড চাপ চীনের প্রতি ছিল। অনুরূপভাবে আমরা এখানে দেখতে পাবো চীনের প্রতি বহির্বিশ্বের যেমন চাপ ছিল, আভ্যন্তরীণ ক্ষেত্রেও নানাবিধ চাপের সম্মুখীন তাদের হতে হয়েছিল। এই কারণে আমরা দেখতে পাবো 1850 থেকে 1864 খ্রিস্টাব্দে চীন সরকারের সময় তাকে দ্বিমুখী চাপের সম্মুখীন হতে হয়েছিল। একটি হলো বহিরাক্রমণ প্রতিরোধ করা, আরেকটি হলো আভ্যন্তরীণ বিপর্যয়ের সম্মুখীন হওয়া। এই যে দুটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, এই দুটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখেই মূলত আমরা দেখতে পাবো তাইপিং বিদ্রোহ নামে একটি বিদ্রোহ সেখানে সংগঠিত হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব যে এই যে বিদ্রোহটি সংগঠিত হয়েছিল, এটি মূলত ধর্ম ও রাজনীতি এই দুটি উপাদানের সমন্বয়ে টাইপিং আন্দোলনের সূচনা হয়েছিল। ধর্ম এবং রাজনীতি এই দুটো বিষয়কে উপাদানকে কেন্দ্র করেই টাইপিং আন্দোলনের মূলত সূচনা। আমরা দেখব টাইপিং শব্দের অর্থ হলো মহান শান্তি। এখন তাদের অভিষ্ট লক্ষ্য কি ছিল? মহান শান্তির স্বর্গীয় রাজ্য প্রতিষ্ঠা করাই তাদের অভিষ্ট লক্ষ্য ছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কিন্তু পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আছে যে টাইপিং শব্দের অর্থ কি। তাহলে আমরা পারবো, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, টাইপিং শব্দের অর্থ হলো মহান শান্তির স্বর্গীয় রাজ্য প্রতিষ্ঠা বা মহান শান্তি। এই যে আন্দোলনটি সংগঠিত হয়েছিল, এই আন্দোলন সংগঠিত হওয়ার যে মূল লক্ষ্য ছিল, এই মূল লক্ষ্য কি ছিল? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখে নিব যে এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল কি সেটা আমরা দেখে নিই। যে এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল মানচু শাসনের অবসান, চীনা সমাজের আমূল সংস্কার সাধন এবং চীনের সাম্যবাদ ব্যবস্থা প্রবর্তন। তাহলে আমরা এখানে তিনটি বিষয় কিন্তু বলার চেষ্টা করেছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। 1 নম্বর হলো মানচু শাসনের অবসান, 2 নম্বরে আমরা বলেছি চীনা সমাজের আমূল অর্থাৎ সোসাইটির সংস্কার সাধন, এবং 3 নম্বর আমরা বলেছি চীনের সাম্যবাদ প্রতিষ্ঠা প্রবর্তনের চেষ্টা। এই যে আন্দোলনকারীদের মূল লক্ষ্য হলো যে চীন থেকে যে মানচু শাসক রয়েছে, এই মানচু শাসকদের বিতাড়িত করা, এখানে চীনা অধিবাসীদের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা, চীনা সমাজের যে ব্যবস্থা রয়েছে সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন সাধন করা। সেগুলো কেন এই শিক্ষার্থীরা, আমরা এটা সেটা পরে বলছি। আমরা দেখতে পাবো চীনের সাম্যবাদ ব্যবস্থা প্রবর্তন করা। আন্দোলনকারীদের প্রধান কেন্দ্র ছিল মূলত নানকিং। এই নানকিংকে কেন্দ্র করে মূলত তাদের আবর্তিত হয়েছিল তাদের যে সমস্ত নীতি নির্দেশনাগুলো ছিল, অর্থাৎ বিদ্রোহীদের যে সমস্ত নীতি নির্দেশনাগুলো ছিল, এই সমস্ত নীতি নির্দেশনাগুলো তারা সেখানে নিয়ে কাজ করছিল। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখে নেব যে 1850 থেকে 1864 খ্রিস্টাব্দ হুং শিউ সুয়ান এর নেতৃত্বে এই আন্দোলনটি মূলত সংগঠিত হয়। হুং শিউ সুয়ান
হুং শিউসুয়ান এই ভদ্রলোক এই আন্দোলনটি মূলত চেষ্টা তারই অনুপ্রেরণায় এই আন্দোলনটি সংগঠিত হয়েছিল বা এই আন্দোলনের নেতা ছিলেন হুং শিউসুয়ান। আন্দোলনকারীদের প্রধান কেন্দ্রবিন্দু ছিল মূলত আমরা দেখতে পাবো নানকি। এই আন্দোলন বা তাইপিং বিদ্রোহের যে সমস্ত কারণগুলো ছিল, এই কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ কি ছিল সেটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এদের মধ্যে কি কারণটা ছিল। তাহলে এখানে আমরা যে গুরুত্বপূর্ণ কারণগুলো দেখব সেটা হলো যে চীনের অর্থনৈতিক অবস্থা এবং সামাজিক সমস্যা। অর্থনৈতিক অবস্থা আমরা ইতিমধ্যেই বলেছি যে চীনের অর্থনীতি ছিল কৃষিভিত্তিক অর্থনীতির দেশ। কৃষিভিত্তিক এই যে অর্থনীতির দেশ, কৃষিভিত্তিক অর্থনীতির দেশ থেকে তখনও তারা শিল্প উৎপাদনের দিকে যেতে পারেনি। অর্থাৎ এই অবস্থায় আমরা দেখতে পাবো যে কৃষিভিত্তিক এই অর্থনৈতিক দেশটি অধিকাংশ 80% আমরা ইতিপূর্বেই বলেছি যে চীনে আবাদযোগ্য জমির পরিমাণ কম ছিল। এমনকি আমরা দেখতে পাবো 80% জনসাধারণ কৃষির উপর নির্ভরশীল ছিল। তাদের মূল অর্থনীতি বা অর্থনীতির চালিকা শক্তি ছিল কৃষি। সামাজিক শৃঙ্খলা নির্ভর করে জমির সুষ্ঠু বন্টনের উপর। কিন্তু আমরা এখানে দেখতে পাবো যে জমির কিন্তু সুষ্ঠু বন্টন ব্যবস্থা সেখানে ছিল না। আমরা দেখতে পাবো 60 থেকে 70% ভূমি আমরা দেখতে পাবো যে এই জমিদার শ্রেণীর বা বড় বড় লোকজনের কাছে এই সমস্ত জমিগুলোর ব্যবস্থা ছিল। দেশে আমরা দেখতে পাবো যে এই অবস্থা যে সময় চলছিল, অর্থাৎ তাদের অর্থনৈতিক অবস্থা যে সময় এই অবস্থা চলছিল, তখন আমরা দেখতে পাবো যে তাদের যে আফিম সেবনের পরিমাণ, এই আফিম সেবনের পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল। ইতিপূর্বে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা বলেছি যে ফুকিয়েন প্রদেশে 90% জনসাধারণই এই আফিম সেবনে ব্যস্ত হয়ে পড়ে, অর্থাৎ তাদের এই অর্থনীতির উপর প্রচন্ড চাপ সৃষ্টি হয়। এবং এই অবস্থায় আমরা দেখতে পাবো যে যেহেতু অর্থনীতির উপর প্রচন্ড চাপ সৃষ্টি হয়েছে, অতএব সামাজিক শৃঙ্খলা নির্ভর করে জমির এই সুষ্ঠু বন্টনের উপর। এটা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমরা দেখতে পাবো যে তাদের অর্থনৈতিক অবস্থান, তাদের যে অর্থনীতির যে গতি সঞ্চার, সেই অবস্থাটি সেখানে ছিল না। তার কারণ পৃথিবীভিত্তিক অর্থনৈতিক দেশে সেখানে তাদের আবাদযোগ্য জমির পরিমাণ তেমন ছিল না, অর্থাৎ বন্টনযোগ্য বা আবাদযোগ্য জমির পরিমাণ কম থাকার জন্য আমরা দেখতে পাবো যে সামাজিক ক্ষেত্রে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দিয়েছিল। এবং জমি যদি সুষ্ঠুভাবে ডিস্ট্রিবিউট করা হতো তাহলে সেই ক্ষেত্রে এই সামাজিক শৃঙ্খলা ভঙ্গ হতো না। এই অবস্থায় আমরা দেখতে পাবো, শুধুমাত্র এই সমস্ত কারণ নয়, এই অবস্থার প্রেক্ষিতে আমরা দেখতে পাবো যে দেশে এই সময় অর্থাৎ চীনে আমরা দেখতে পাবো প্রাকৃতিক দুর্যোগ সবসময় লেগেই থাকতো। বিশেষ করে আমরা দেখতে পাবো খাদ্য সংকট এবং জনসংখ্যা বৃদ্ধি। চীনের প্রাকৃতিক দুর্যোগ আমরা দেখতে পাবো বন্যা, খরা, এই যে প্রাকৃতিক দুর্যোগগুলো, এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি আমরা দেখতে পাবো খাদ্য সংকট বিভিন্ন সময় অব্যাহত ছিল। এই যে খাদ্য সংকট অব্যাহত ছিল, এই খাদ্য সংকট অব্যাহত থাকার প্রেক্ষিতে আমরা দেখতে পাবো এই পাশাপাশি তাদের জনসংখ্যা ক্রমবর্ধমান ছিল। এই ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে আমরা দেখতে পাবো যে তাদের এই বর্ধিত জনসংখ্যার জন্য বিশেষ করে খাদ্যের প্রয়োজন ছিল। অর্থাৎ এই অবস্থায় আমরা একটুখানি পরিসংখ্যান দেখে নিব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে জনসংখ্যা যেভাবে বৃদ্ধি পেল সেভাবে তাদের আবাদযোগ্য জমির পরিমাণ বৃদ্ধি পেয়েছিল কি না। 1741 সালে জনসংখ্যা ছিল 143 মিলিয়ন এবং আমরা দেখতে পাবো যে 1850 সালে জনসংখ্যা দাঁড়ায় 430 মিলিয়ন বৃদ্ধি পায়, অর্থাৎ 200% বৃদ্ধি পায়। জমির পরিমাণ বৃদ্ধি পায় 1661 সালে 549 মৌ, 1833 সালে বৃদ্ধি পায় 737 মৌ, শতকরা বৃদ্ধি পায় 35%। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শতকরা বৃদ্ধি পায় এখানে 35%। জমির পরিমাণ বৃদ্ধি পায় 35%, কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পায় 200%। অতএব এই কারণে আমরা দেখতে পাবো যে 1753 সালে মাথাপিছু আবাদযোগ্য জমির পরিমাণ ছিল 3.86 মৌ। সুপ্রিয় শিক্ষার্থী, কিন্তু আমাদের মৌ হলো চীনের জমির একককে নির্ধারণ করার জন্য মৌ শব্দটি তারা ব্যবহার করে। চীনের একক আমাদের যেমন ডেসিমল রয়েছে, অনুরূপভাবে তারা মৌ শব্দটি ব্যবহার করে। সুপ্রিয় শিক্ষার্থীদের 1812 থেকে 1833 খ্রিস্টাব্দ পর্যন্ত মাথাপিছু আবাদযোগ্য জমির পরিমাণ দাঁড়ায় 1.86 মৌ। তাহলে আমরা দেখতে পাবো 1853 সালে যেভাবে জমির পরিমাণ ছিল, জনসংখ্যা 200% বৃদ্ধি পাওয়ার ফলে 1812 থেকে 1833 খ্রিস্টাব্দের মধ্যে মাথাপিছু আবাদযোগ্য জমির পরিমাণ 1.86% হয়ে দাঁড়ায়। অর্থাৎ আমরা দেখতে পাবো যে জমির
আবাদযোগ্য জমির পরিমাণ পার মাথা পিছু দাঁড়ায় অত্যন্ত কম। এই অবস্থায় আমরা দেখতে পাবো যে যেহেতু আবাদযোগ্য জমির পরিমাণ কম হয়, অতএব তারা কি করবে, তাদের খাদ্য সংকট ব্যাপকভাবে দেখা দেওয়ার মতো একটি পরিবেশ পরিস্থিতি তৈরি হয়। অর্থাৎ এই অবস্থায় আমরা দেখতে পাবো আফিম ব্যবসা এবং চীনের অর্থনীতির উপর প্রভাব কিভাবে পরিলক্ষিত হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাবো আফিম যুদ্ধের পর চীনে আফিম আমদানির পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি পায়। একটু অপ্রাসঙ্গিক হলেও আমরা এই কথাটুকু বলে নিব যে 1842 সালে যে ট্রিটি অফ নানকিং স্বাক্ষরিত হয়েছিল এবং 1839 থেকে 1842 সাল পর্যন্ত যে আফিমের যুদ্ধ সংঘটিত হয়েছিল এবং 1842 সালে যে নানকিং চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল, এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরে আমরা দেখতে পাবো যে এই চুক্তির মধ্যে কোথাও আফিম বাণিজ্য নিষিদ্ধকরণের বিষয়টি বলা হয়নি। অর্থাৎ আফিম কিভাবে চলবে বা আফিমের আমদানি নিষিদ্ধ কিনা সে সম্পর্কে কিন্তু এখানে কোনো কথাই হয়নি। আমরা দেখতে পাবো যে 1839 থেকে 1842 সাল পর্যন্ত যে যুদ্ধ সংগঠিত হয়, এই যুদ্ধের ফলে তাদের মধ্যে আফিমকে কেন্দ্র করে যুদ্ধটি সংগঠিত হয়েছিল। অতএব এই যুদ্ধের ফলে আফিম সম্পর্কে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের বিশেষ প্রয়োজন ছিল। কিন্তু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাবো যে আফিম সম্পর্কে তারা কোনো সিদ্ধান্ত এই চুক্তিতে গ্রহণ করেনি। অর্থাৎ আফিম সম্পর্কে আফিম যে পূর্বের মতো যেভাবে আসতো, অর্থাৎ আমদানি হতো, অনুরূপভাবে আমদানি হয়। এখন আমরা দেখে নিব যে এইভাবে আমদানি করার ফলে চীনের অর্থনীতির উপর কি প্রভাব পড়েছিল। আমরা দেখতে পাবো যে আফিম ব্যবসা চীনের অর্থনীতির উপর মারাত্মক প্রভাব বিস্তার করেছিল। আফিম যুদ্ধের পর চীনে আফিম আমদানির পরিমাণ কমে যাওয়ার চেয়ে আফিম আমদানির পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1842 সালে আফিম আমদানি করা হয়েছিল 33,000 পেটি। 1852 সালে তার 10 বছরের মধ্যে এটা আমদানি করা হয়েছিল 52,000 পেটি এবং 1842 সালে যে 33,000 পেটি আমদানি করা হয় তার 10 বছর পরে আমরা দেখতে পাবো 52,000 পেটি আমদানি করা হয়েছিল। তাইলে এখানে আমরা দেখতে পাবো যে আফিম আমদানির পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল। আফিম আমদানির পরিমাণ যেহেতু বৃদ্ধি পেল, তাহলে মূলত আমরা দেখতে পাবো তার অর্থনীতির উপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছিল। অর্থনীতির উপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছিল যে 1842 থেকে 1852 সাল পর্যন্ত তাদের আফিম আমদানির পরিমাণ কমে যাওয়া তো দূরে থাক, আফিম আমদানির পরিমাণ বৃদ্ধি পেয়েছিল এবং এই সময়ে প্রচুর আফিম তারা ব্যবহার করত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অবস্থায় তারা এই আফিম যে আমদানির ফলে তাদের অর্থকরীর উপর ব্যাপক চাপ পড়েছিল এবং এই সময় আমরা দেখতে পাবো যে অর্থনৈতিক দিক থেকেও তারা মারাত্মক সমস্যার সম্মুখীন হয়েছিল। যেহেতু আফিম তারা এখানে বিক্রি করছে, আফিম বিক্রি করে প্রচুর তারা এখান থেকে চীনের মুদ্রা সংগ্রহ করছে এবং সেই মুদ্রা দিয়ে তারা চা বা অন্যান্য কৃষি পণ্য সংগ্রহ করছে এবং সেই সমস্ত পণ্য সামগ্রী তাদের দেশে রপ্তানি করছে। তাহলে এই অবস্থায় আমরা দেখতে পাবো দেশটিতে যে এই অর্থনৈতিক বিপর্যয়ের পাশাপাশি আমরা দেখতে পাবো দেশটিতে প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছিল। এই বিপর্যয়টি কি ধরনের ছিল? যে 1840 থেকে 1850-এর দশকে চীনে আমরা দেখতে পাবো প্রাকৃতিক বিপর্যয় একের পর এক লেগেই ছিল, যার ফলে জনসাধারণের খাদ্য সংকট তীব্রতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল। এর অবস্থায় আমরা দেখতে পাবো শুধুমাত্র খাদ্য সংকট দেখা দিয়েছিল না, এই অবস্থায় দেশটিতে মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল। একদিকে আফিম আমদানি বৃদ্ধি পেয়েছিল, অর্থনীতির উপর চাপ সৃষ্টি হচ্ছে। অপরদিকে আমরা দেখতে পাবো যে দেশটির অর্থনীতি অর্থাৎ জমি মাথাপিছু পরিমাণে কমে যাচ্ছিল। অপরদিকে আমরা দেখতে পাবো চীনের জনসংখ্যা ক্রমবর্ধমানভাবে বৃদ্ধি পেয়েছিল। এই যে ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেল, এই ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে আমরা দেখতে পাবো যে চীনে এই প্রাকৃতিক বিপর্যয় 1840 থেকে 1850-এর দশকে দেখা দিয়েছিল। এই যে প্রাকৃতিক বিপর্যয় দেখা দিয়েছিল, এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মূলত আমরা দেখতে পাবো 1847 খ্রিস্টাব্দে হুনানে অনাবৃষ্টি দেখা দিয়েছিল। একদিকে অনাবৃষ্টি, আরেকদিকে বন্যা, আরেকদিকে খরা, এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগ এবং ইয়াংশি নদীর বন্যায় আমরা দেখতে পাবো হুপে এবং হানহু, কিয়াংশু এবং সেকিয়াং প্রদেশে বন্যা দেখা দিয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চীন এমন বিস্তৃত একটি দেশ যে দেশে আমরা দেখতে পাবো যে একদিকে সকাল, অপরদিকে সন্ধ্যা। তাহলে এই যে অবস্থাটি, এই কারণে আমরা দেখতে পাবো দেশটির এক প্রান্তে দেখা গেল খরা আর অপর প্রান্তে দেখা গেল যে প্রচুর বৃষ্টিপাতের ফলে সেখানে বন্যা
দেখা দিয়েছে। অতএব এই অবস্থায় আমরা দেখতে পাবো 1847 সালের খ্রিস্টাব্দের দিকে হুনানে অনাবৃষ্টি দেখা দিয়েছিল। একদিকে হুনানে অনাবৃষ্টি, অপরদিকে ইয়াংশি নদীর বন্যায় হুপে প্রদেশ, আন্ধ্রপ্রদেশ, কিয়াংশু এবং সেকিয়ানে বন্যা দেখা দিয়েছিল। অতএব এই বন্যা দেখা দেওয়ার ফলে আমরা দেখতে পাবো কুয়াংশিতে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, এবং কুয়াংশিতে দুর্ভিক্ষ দেখা দেওয়ার প্রেক্ষিতে আরও কিছু কারণ ছিল। 1852 সালে আমরা দেখতে পাবো ইহেলু নদী বন্যার কারণে শান্তুংয়ের তার গতিপথ পরিবর্তন করেছিল, এবং গতিপথ পরিবর্তন করার ফলে হাজার হাজার মানুষের এই নদীর ভাঙ্গনের সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। অতএব আমরা দেখতে পাবো যে চীনের এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে একদিকে হলো ক্রমবর্ধমান জনসংখ্যা, অপরদিকে আমরা দেখতে পাবো এই প্রাকৃতিক বিপর্যয়, এবং অন্যদিকে আমরা দেখতে পাবো জমির পরিমাণ মাথাপিছু কমে যাওয়া এবং উৎপাদন ব্যবস্থা কমে যাওয়া। অর্থাৎ এই অবস্থায় আমরা দেখতে পাবো চীনের জনসাধারণের উপর প্রচন্ড চাপ সৃষ্টি হয়েছিল এবং বিভিন্ন অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। আমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ইতিমধ্যেই বলেছি, দেশটির সরকারের উপর আভ্যন্তরীণ যে চাপ এটা অব্যাহত আছে, অর্থাৎ বিভিন্ন সময় কৃষক বিদ্রোহ বা অন্যান্য বিদ্রোহগুলো সংগঠিত হয়েছে। এর পাশাপাশি আমরা দেখতে পাবো যে এই সময়ের মধ্যে আমরা দেখতে পাবো যে আন্তর্জাতিক চাপও তাদের উপর প্রভাব ফেলেছিল। অর্থাৎ বহির্বিশ্বের চাপ এবং আভ্যন্তরীণ যে কারণ, এই সমস্ত কারণের জন্যই মূলত আমরা দেখতে পাবো যে 1850 থেকে 1864 খ্রিস্টাব্দ পর্যন্ত এই বিদ্রোহটি সংগঠিত হয়েছিল। আমরা দেখতে পাবো শুধুমাত্র ওই বিষয়টি নয়, ওই সমস্ত বিষয় ছাড়া আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাবো যে এখানে ধর্মজগতেও সংকটের সৃষ্টি হয়েছিল। আধুনিক এবং প্রযুক্তিগত কোনো সুযোগ সুবিধাই তখন কিন্তু চীন তৈরি করতে পারেনি। যেহেতু আধুনিক এবং প্রযুক্তিগত কোনো সুযোগ সুবিধাই তারা তৈরি করতে পারেনি, অতএব তাদের চিকিৎসা ক্ষেত্রেও আমরা দেখতে পাবো যে প্রাচীন দাসের চিকিৎসা পদ্ধতি তারা সে সময় তাদের প্রচলিত ছিল। অতএব এই অবস্থায় আমরা দেখতে পাবো যে সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধর্মীয় মতবাদ সেটা হলো বৌদ্ধ ধর্ম, তাও ধর্ম এবং কনফুসিয়াসের নীতি ধর্ম। এই সমস্ত ধর্মগুলোই মূলত আমরা দেখতে পাবো সেখানে প্রচলিত ছিল। এই সমস্ত প্রচলিত ধর্ম মতবাদ কোনোটি আমরা দেখতে পাবো তাইপিং বিদ্রোহের কালে চীনাদের নিকট তেমন আস্থা অর্জন করতে পারেনি। এই কারণে চীনা এই তাইপিং বিদ্রোহের নেতা হুং শিউ সুয়ান তিনি যে কাজটি করেছিলেন, যে খ্রিস্ট ধর্মের সাথে যে চীনের যে তাও ধর্ম, কনফুসিয়াসের নীতি ধর্ম, বৌদ্ধ ধর্ম দর্শন রয়েছে, এই সমস্ত ধর্মীয় মতবাদের সমন্বয়ে তিনি এই একটি নতুন ধর্মীয় মতবাদের অর্থাৎ তাইপিংয়ের যে স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করবে তাদের জন্য একটি ধর্মীয় মতবাদের মত প্রবর্তন করার পরিকল্পনা গ্রহণ করলেন। এই যে মতবাদটি, এই কারণে আমরা দেখতে পাবো তিনি খ্রিস্ট জগতের সাথে অত্যন্ত নিবিড়ভাবে ছিলেন, এবং খ্রিস্ট জগতের যে সমস্ত নীতি আদর্শগুলো রয়েছে এই সমস্ত আদর্শের সাথে তাও ধর্ম, কনফুসিয়াসের ধর্ম, এই সমস্ত অনুশাসনগুলো মিলিয়ে তিনি একটি নতুন ধর্মীয় মতবাদ প্রবর্তন করার চেষ্টা বা চিন্তা করেছিলেন, এবং এই চিন্তা থেকে আমরা দেখতে পাবো এই তাইপিংদের নিকটে এটা জনপ্রিয়তা অর্জন করেছিল। এই অবস্থার পাশাপাশি আমরা দেখতে পাবো যে দক্ষিণ চীন যে রয়েছে, এই দক্ষিণ চীনে জন অসন্তোষের মাত্রা বা তীব্রতা এই সময়ে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল। তার একটি গুরুত্বপূর্ণ কিছু কারণ ছিল, সেই দুটি কারণ আমরা বলার চেষ্টা করবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে লিখেছি যে ব্যবসার কেন্দ্রস্থল ক্যান্টন হতে সাংহাইয়ের পরিবর্তন। আমরা দেখে নিব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্যান্টনে তাদেরকে অর্থাৎ যে সমস্ত বিদেশি বণিকগণ ক্যান্টনে ব্যবসা বাণিজ্য করার জন্য আসতেন তাদেরকে ক্যান্টন শহরে প্রবেশ করতে দেওয়া হতো না। যেহেতু ক্যান্টন শহরে প্রবেশ করতে দেওয়া হতো না, অতএব এই যে ক্যান্টন বাণিজ্য পদ্ধতি, এই বাণিজ্য পদ্ধতিটি স্থগিত করার জন্য বা পরিবর্তন করার জন্য ব্রিটেন সহ বা পাশ্চাত্যের যে সমস্ত শক্তিবর্গ ছিল তারা চেষ্টা করে যাচ্ছিলেন। এবং আমরা ইতিমধ্যেই বলেছি ক্যান্টন বাণিজ্য সম্পর্কে, এবং এই ক্যান্টন বাণিজ্য এই সময় বিলুপ্ত করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়, এবং এই সময় আমরা দেখতে পাবো যে এই কারণে ব্যবসা বাণিজ্যের কেন্দ্রস্থল ক্যান্টন থেকে সাংহাই পরিবর্তন করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 2 নম্বর আমরা দেখতে পাবো যে চীনে যে ব্যবসা বাণিজ্য পরিচালনা করা হতো, এই চীনে ব্যবসা বাণিজ্য পরিচালনা করার জন্য গুরুত্বপূর্ণ একটি শ্রেণী ছিল হাক্কা শ্রেণী। হাক্কা শ্রেণী, এই হাক্কা শ্রেণীদের কি কাজ ছিল, হাক্কা শ্রেণীদের কি কাজ করবে সেটা আমরা দেখে নেব। হাক্কা শ্রেণীদের সাথে যে গুরুত্বপূর্ণ কাজগুলো ছিল সেটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে যে সমস্ত পণ্য সামগ্রী তারা নিয়ে আসতো বিদেশিরা, সেই সমস্ত পণ্য সামগ্রী আমরা দেখতে পাবো এদের সাথে ক্রয় বিক্রয় করার একটি ব্যবস্থা করতে হবে। যেহেতু হং বণিকরা ব্যবসা বাণিজ্য
অতএব মঙ্গোলিকদের মাধ্যমে নিয়ন্ত্রণ করার প্রেক্ষিতে মূলত আমরা দেখতে পাবো যে আক্কাদের সাথে চীনের অধিবাসীদের সংঘাত বা সংঘর্ষ সংঘটিত হয়েছিল। এই বিদ্রোহীটির কিভাবে সূচনা হলো সেটা আমরা দেখে নেব। যে 1850 খ্রিস্টাব্দে জুলাই মাসে দক্ষিণ চীনের গুয়াংশি প্রদেশে সর্বপ্রথম তাইপিং বিদ্রোহের সূচনা হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা দেখে নিব যে 1850 খ্রিস্টাব্দে জুলাই মাসে দক্ষিণ চীনের গুয়াংশি প্রদেশে তাইপিং বিদ্রোহের সূচনা হয়। তাইপিং বিদ্রোহের প্রবর্তন ছিলেন মূলত হুং শিউসুয়ান 1814 থেকে 1864 খ্রিস্টাব্দ পর্যন্ত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের কিন্তু এই নামটা মনে রাখতে হবে এবং মুখস্থ রাখতে হবে। সেটার নাম হলো হুং শিউসুয়ান। হুং শিউসুয়ান 1864 থেকে 1814 থেকে 1864 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ধর্ম এবং রাজনীতির সংযোগ ভিত্তিক একটি নতুন ধর্মমত প্রবর্তন করার পরিকল্পনা গ্রহণ করেছিলেন। তিনি ধর্ম এবং রাজনীতির সংযোগের ভিত্তিকে একটি নতুন ধর্মমত যে প্রবর্তন করেন, তার এই প্রবর্তিত ধর্মমতই মূলত আমরা দেখব তাইপিং ধর্ম নামে পরিচিত। প্রবর্তিত ধর্মের নাম হলো তাইপিং ধর্ম। তাদের কি উদ্দেশ্য ছিল? আমরা ইতিপূর্বে বলেছি যে মানসু বংশের উচ্ছেদ সাধন করে চীনে ধর্মরাজ্য প্রতিষ্ঠার পরিকল্পনাই ছিল তাদের অভিষ্ট লক্ষ্য। এবং এই অভিষ্ট লক্ষ্যকে সামনে রেখেই আমরা দেখব যে এই লক্ষ্যকে সামনে রেখেই তারা তাদের কার্যক্রম শুরু করেছিল। মানসু বংশের উচ্ছেদ সাধন করে চীনে ধর্ম রাজ্য প্রতিষ্ঠা করার যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, এই পরিকল্পনার প্রেক্ষিতেই আমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে যে মানসু বংশের উচ্ছেদ সাধন করে চীনে এই ধর্মরাজ্য প্রতিষ্ঠা করার পরিকল্পনা মূলত গ্রহণ করা হয়। বিদ্রোহের গতি ও অবসান আমরা দেখতে পাবো যে 1850-এর দশকে যে বিদ্রোহের শুরু হয়েছিল, সেই বিদ্রোহের কর্মতৎপরতার কেন্দ্রস্থল ছিল গুয়াংশি। এই গুয়াংশিকে কেন্দ্র করেই আমরা দেখতে পাবো হুং শিউসুয়ান তার কর্মকাণ্ডকে পরিচালনা করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। বিদ্রোহীদের কর্মতৎপরতার কেন্দ্রস্থল ছিল গুয়াংশি। মানসু সরকারের সেনাবাহিনীকে সশস্ত্র প্রতিরোধ করার পরিকল্পনা এই সময়ে গ্রহণ করা হয় এবং মানসু সরকারের সেনাবাহিনীকে যেহেতু সশস্ত্রভাবে প্রতিরোধ করার পরিকল্পনা গ্রহণ করা হয়, অতএব তারা কি হলো মানসুদের অবসান প্রত্যাশা করে। মানসুদের অবসান প্রত্যাশা করে 1852 সালের দিকে আমরা দেখতে পাবো গুয়াংশি ত্যাগ করে তারা হিউনানে গমন করে। 1852 খ্রিস্টাব্দের দিকে আমরা দেখতে পাবো তারা যে গুয়াংশি ছিলেন, গুয়াংশি ত্যাগ করে হিউনানের দিকে অগ্রসর হয় এবং হিউনান থেকে তারা আস্তে আস্তে উত্তরাঞ্চলের দিকে হুকে অঞ্চলের দিকে গমন করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা দেখতে পাবো যে নানকিং এর সম্পূর্ণ পরবর্তী সময় গুয়াংশি এবং গুয়াংশি ত্যাগ করে তারা পরবর্তী সময় হিউয়ান এবং হিউয়ানের পরে তারা হুকে অঞ্চলের দিকে গমন করে। 1853 সালের দিকে তারা নানকিং অধিকার করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা দেখতে পাবো যে 1853 সালে নানকিং অধিকার করে হুং শিউসুয়ান সেখানে তার নানকিংয়ে তার স্বর্গরাজ্যের রাজধানী স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করে। এই হুং শিউসুয়ান নানকিংয়ে যে তার স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করার রাজধানী স্থাপন করেন, এই রাজধানী স্থাপন করার মাধ্যমে আস্তে আস্তে তিনি তার এই অনুগত লোকজনের মাধ্যমে তার বিভিন্ন অংশে তার বাহিনী প্রেরণ করার মাধ্যমে তিনি এটা আরো বিপ্লবকে প্রসারিত করার চেষ্টা করেন। মানসু সরকারের সমর্থনে আমরা দেখতে পাবো আমেরিকা, ব্রিটেন প্রভৃতি দেশ সমবেত হয় যে মানসু সরকার যেহেতু বিদ্রোহীদের সমর্থনে বিদ্রোহীদের দ্বারা আক্রান্ত হয়েছে, অতএব মানসু সরকারের সমর্থনে আমরা দেখতে পাবো আমেরিকা, ব্রিটেন প্রভৃতি দেশ মানসু সরকারকে সর্বতভাবে সহায়তা করার পরিকল্পনা গ্রহণ করে। একদিকে তাহলে আমরা দেখতে পাবো বিদ্রোহীরা, অপরদিকে আমরা দেখতে পাবো মানসু সরকার, এবং মানসু সরকারকে সর্বতভাবে সহায়তা করবে সেই কারা কারা? ব্রিটেন এবং আমেরিকা। এই সমস্ত অর্থাৎ বিদেশি যে সমস্ত শক্তিবর্গ ছিল, বিদেশি শক্তিবর্গ তাদেরকে সর্বতভাবে সহায়তা করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেন। 1864 সালে আমরা দেখতে পাবো তাইপিং সেনা অধিনায়কগণ প্রাণদণ্ডে দণ্ডিত হন। যেহেতু সেনা অধিনায়কগণ প্রাণদণ্ডে দণ্ডিত হন, অতএব এই অবস্থায় আমরা দেখতে পাবো যে 1864 সালে নানকিং বিদ্রোহীদের তারা পরাভূত করতে সক্ষম হন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা দেখতে পাবো যে একটি বিশাল এবং বিস্তৃত অঞ্চলে যদিও তাইপিংরা তাদের স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করার পরিকল্পনা গ্রহণ করেছিলেন, যেহেতু বিদেশি শক্তিবর্গ তাদেরকে সর্বতভাবে অর্থাৎ সরকারকে সর্বতভাবে সহায়তা করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে। অতএব এই অবস্থায় আমরা দেখতে পাবো যে এই তাইপিং বিদ্রোহ শেষ পর্যন্ত 1864 খ্রিস্টাব্দে তাইপিং বিদ্রোহীরা পরাভূত হয় এবং এই বিদ্রোহ আস্তে আস্তে প্রশমিত হওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়।
তাহলে আমরা দেখতে পাবো, আমরা দেখলাম 1850 থেকে 1864 সাল পর্যন্ত তাইপিং বিদ্রোহ, এবং এই তাইপিং বিদ্রোহের গতি প্রকৃতি আমরা আলোচনা করলাম, কিন্তু সময়ের স্বল্পতার কারণে ফলাফল এবং অন্যান্য বিষয়গুলো আমরা আলোচনা করতে পারলাম না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমাদের যে গুরুত্বপূর্ণ টপিকস রয়েছে সেটা হলো 100 দিবসের সংস্কার বা 100 ডে রিফর্মস, 100 ডে রিফর্মস বা 100 দিবসের সংস্কার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অনেকগুলো টপিকস যেহেতু বাদ রয়েছেন, আমরা যে সময়ে তোমাদের সাথে 1894-95 সালে চীন জাপান যুদ্ধটি সম্পর্কে আলোচনা করব, তখন তোমাদের এই 100 দিবসের সংস্কার কার্যক্রমটি আরও পরিষ্কার হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জাপান অংশে আলোচনা করব, বিধায় আমরা এখানে 100 দিবসের সংস্কারটি বলার সময় 1894-95 সালের যে চীন জাপান যুদ্ধটি সংঘটিত হয়েছিল সে সম্পর্কে তোমাদেরকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে 100 দিবসের সংস্কার 1894-95 সালে যে চীন জাপান যুদ্ধটি সংঘটিত হয়, এই চীন জাপান যুদ্ধে ক্ষুদ্র দেশ জাপানের কাছে বৃহৎ দেশ চীন হেরে গিয়েছিল, এবং তাদের পরাজিত হওয়ার পরিপ্রেক্ষিতে মূলত আমরা দেখতে পাবো চীনের বুদ্ধিজীবী সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায়, এমনকি রাজনীতিবিদ, সকলেই চায় চীনের আমূল পরিবর্তন সাধন এবং চীনের আত্মশক্তি বৃদ্ধি করার চেষ্টা। চীনের এই আত্মশক্তি বৃদ্ধি করার যে চেষ্টা, তারা কেন চেষ্টাটি করবে, সেটা হলো যে 1894-95 সালে যে চীন জাপান যুদ্ধটি সংঘটিত হয়, এই যুদ্ধে বৃহৎ দেশ চীন ক্ষুদ্র দেশ জাপানের কাছে সহজেই পরাজিত হয়েছিল। অতএব পরাজিত হওয়ার পরে চীনের যে সমস্ত বুদ্ধিজীবী সম্প্রদায় ছিল, তাদের মধ্যে আমরা দেখতে পাবো কাং ইউ ওয়ে চীনের আমূল পরিবর্তন বা সংস্কার সাধন করার পরিকল্পনা গ্রহণের জন্য বারবার ইতিপূর্বেই সরকারকে প্রেরণা যোগানোর চেষ্টা করেছিলেন, এবং সেই চেষ্টারই অংশ হিসেবে আমরা দেখতে পাবো যে এখানে যে কাজটি করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, যে কাং ইউ ওয়ে কর্তৃক প্রস্তাবিত বা প্রস্তাবিত প্রগতিশীল সম্রাট ওয়াং শু সমর্থন করেন, এবং সমর্থনের নিদর্শন স্বরূপ 1898 খ্রিস্টাব্দের 11 জুন থেকে 20 সেপ্টেম্বর বা 21 সেপ্টেম্বর হতে 21 সেপ্টেম্বরের মধ্যে 40 থেকে 50টি রাজাজ্ঞা জারি করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কিন্তু একটু মনে রাখতে হবে, 1898 খ্রিস্টাব্দের 11 জুন থেকে 20 সেপ্টেম্বর, মতান্তরে 21 সেপ্টেম্বর, এর মধ্যে সম্রাট ওয়াংশু 40 থেকে 50টি রাজাজ্ঞা জারি করেন বা রাজার আদেশ জারি করেন। সংস্কার প্রস্তাবগুলোর আয়ুষ্কাল এখানে আমরা গণে দেখতে পাবো 102 বা 103 দিন। 102 বা 3 দিন হলেও তথাপি এই সংস্কারগুলো 100 দিবসের সংস্কার বা 100 ডে রিফর্মস নামে পরিচিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কিন্তু পরিষ্কার ধারণা থাকতে হবে, আমরা এর কারণগুলো পরে বলছি, আমরা দেখে নিব শুধুমাত্র এতটুকু মনে রাখতে হবে। 1898 খ্রিস্টাব্দ 11 জুন থেকে 20 সেপ্টেম্বর, মতান্তরে 21 সেপ্টেম্বর, এই দিন বা এই সময়ের মধ্যে 40 থেকে 50টি রাজাজ্ঞা সম্রাট ওয়াংশু জারি করেন। সংস্কার প্রস্তাবগুলোর আয়ুষ্কাল আমরা এটা হিসাব করে দেখতে পাবো 102 বা 103 দিন। তথাপি সংস্কার প্রস্তাবগুলো 100 দিবসের সংস্কার বা 100 ডে রিফর্মস নামে অধিক বেশি পরিচিত। এখন আমরা দেখে নিব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 100 ডে রিফর্মস বা 100 দিবসের সংস্কারের পটভূমি বা ব্যাকগ্রাউন্ড, যা ইতিমধ্যে আমরা বলা শুরু করেছিলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1894-95 সালে ক্ষুদ্র দেশ জাপান বৃহৎ দেশ চীনকে যুদ্ধে পরাজিত করেছিলেন। অতএব চীনের চিন্তাশীল ব্যক্তিবর্গ, এমনকি আমরা দেখতে পাবো চীনের বুদ্ধিজীবী সম্প্রদায়, চীনের জনসাধারণ, চীনের যে সমস্ত রাজনীতিবিদ ছিলেন, সকলেই এই যুদ্ধে চীনের পরাজয়ের ফলে অত্যন্ত চিন্তান্বিত হলেন, এবং তারা সকলেই চীনের আত্মশক্তি বৃদ্ধি করার জন্য সরকারের উপর চাপ প্রয়োগ করার একটি চেষ্টা শুরু করে দিলেন। অনেক বুদ্ধিজীবী চরম সংস্কারের পক্ষেও মতামত প্রকাশ করলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অবস্থায় 1860 খ্রিস্টাব্দে আমরা ইতিমধ্যে জানি যে পিকিং কনভেনশন স্বাক্ষর করার নীতিগত সিদ্ধান্ত ইতিমধ্যে গৃহীত হয়েছিল। এখন আমরা জাস্ট অল্প কথায় জেনে নিব পিকিং কনভেনশনে কি কথাগুলো বলা হয়েছিল। পিকিং কনভেনশনে যে কথাগুলো বলা হয়েছিল সেটা হলো যে ইতিমধ্যে বিদেশিদের জমি ক্রয় করার কোনো অধিকার চীনে ছিল না,
1860 খ্রিস্টাব্দে পিকিং কনভেনশন স্বাক্ষরিত হওয়ার পরে যে সমস্ত মিশনারিগণ চীনে আগমন করেছিলেন তারা জমি ক্রয় করে চীনে গির্জা, হাসপাতাল, স্কুল, কলেজ এগুলো নির্মাণ করার অনুমতি তাদেরকে প্রদান করা হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কিন্তু পিকিং কনভেনশন সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। পিকিং কনভেনশন সম্পর্কে ধারণা না থাকলে আমাদের এই ক্লাসটি বোঝা খুব অসুবিধা হবে। পিকিং কনভেনশনের যে মূল কথাটি ছিল সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, তাহলে আমরা পারবো যে বিভিন্ন দেশের নাগরিকগণ চীনে আগমন করেছিলেন এবং কিছু খ্রিস্ট মিশনারিগণ আগমন করেছিলেন খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য। এখন 1860 খ্রিস্টাব্দে বিদেশি এই সমস্ত লোকজনের চাপে পড়ে শেষ পর্যন্ত আমরা দেখতে পাবো তারা পিকিং কনভেনশন স্বাক্ষর করতে বাধ্য হয়েছিল চীন। এখন পিকিং কনভেনশনে বলা হলো যে সমস্ত বিদেশি নাগরিকরা যারা খ্রিস্টান মিশনারি হিসাবে এখানে ধর্ম প্রচারের জন্য আগমন করেছে এই সমস্ত লোকজন কি করতে পারবে, এই সমস্ত লোকজন এখানে জমি ক্রয় করে সেই সমস্ত জমিতে তারা গির্জা, হাসপাতাল, স্কুল, কলেজ এগুলো প্রতিষ্ঠা করতে পারবে। তো সুতরাং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা দেখে নিব যে এই কনভেনশনের ফলে বা এই কনভেনশন স্বাক্ষরিত হওয়ার পরে পিকিংয়ে যে কনভেনশন স্বাক্ষরিত হলো, এই চুক্তি বা কনভেনশন স্বাক্ষরিত হওয়ার ফলে চীনের বুদ্ধিজীবী সম্প্রদায় অত্যন্ত ক্ষুব্ধ হলেন। চীনের বুদ্ধিজীবী সম্প্রদায় ক্ষুব্ধ হওয়ার প্রেক্ষিতে আমরা দেখতে পাবো যে স্যার তারা এই ধরনের কোনো কনভেনশনে স্বাক্ষর করতে সরকারকে নিষেধাজ্ঞা বা নিষেধ করার পরিকল্পনা গ্রহণ করেছিলেন, কিন্তু সরকার শেষ পর্যন্ত এই চুক্তিটি বা কনভেনশনটি স্বাক্ষর করেছিল। এইখানে এই চুক্তিটি কনভেনশন স্বাক্ষর করেছিলেন 1842 সালে। আমরা দেখতে পাবো অসম সন্ধি স্বাক্ষর করেছিলেন, বা আমরা দেখতে পাবো 1842 সালের পরে পরপর 4টি অসম সন্ধি স্বাক্ষরিত হয়েছিল এবং 1894-95 সালে চীন জাপান যুদ্ধের পরে শিমানোসেকির সন্ধি নামে আরেকটি অসম সন্ধি তারা জাপানের সাথে করতে বাধ্য হয়েছিল। অতএব এই সমস্ত অসম সন্ধির প্রেক্ষিতে মূলত আমরা দেখতে পাবো চীনের বুদ্ধিজীবী সম্প্রদায় অত্যন্ত মনক্ষুণ্ণ হয়েছিলেন এবং চীনের আত্মশক্তি বৃদ্ধি করার জন্য তারা চেষ্টা করেছিলেন। এই অবস্থার প্রেক্ষাপটে আমরা দেখতে পাবো ভবিষ্যতে যাতে এই চীনকে এই ধরনের সমস্যায় না পড়তে হয়, এই কারণে পাশ্চাত্য দেশগুলোর মতো চীনের সংস্কার সাধন করা জরুরি বলে চীন সরকার মনে করেন। তার কারণ ক্ষুদ্র দেশ জাপানের সাথে তারা যুদ্ধে পরাজিত হয়েছে, ইতিমধ্যে দূরের দেশ ব্রিটেনের সাথে যুদ্ধে তারা পরাজিত হয়েছে এবং আমরা দেখতে পাবো ব্রিটেনের মাত্র 500 সেনাবাহিনী মারা গিয়েছিল, তার মধ্যে 20,000 চীনা সেনাবাহিনী হতাহত হয়েছিল। অতএব আফিমের যুদ্ধের প্রেক্ষিতে বা ফলে তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এই অবস্থার কারণে আমরা দেখতে পাবো চীনের বুদ্ধিজীবী সম্প্রদায় চীনের আমূল সংস্কার বা পরিবর্তন সাধন করার পরিকল্পনা গ্রহণ করার জন্য প্রস্তাবগুলি উপস্থাপন করেছিলেন। এবং এই অবস্থার প্রেক্ষিতে আমরা দেখতে পাবো যে চীনে যে কাজটি করার তারা চিন্তা বা চেষ্টা করবে সেটা হলো পাশ্চাত্য সভ্যতা বিকাশে খ্রিস্টান মিশনারিরা কি কাজ করেছিলেন। আমরা ইতিমধ্যেই বলেছি পিকিং কনভেনশন, সেই পিকিং কনভেনশন অনুসারে তারা সুযোগ সুবিধা লাভ করেছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যে আমরা সেই কথাটি বলেছি। 1870-এর দশক হতে ব্রিটিশ ও আমেরিকার ধর্ম প্রচারকগণ চীনা জাতির মধ্যে পাশ্চাত্য জ্ঞান এবং সংস্কৃতি বা সভ্যতা প্রচারে বিশেষ ভূমিকা পালন করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিমধ্যেই বলেছি যে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে, বিশেষ করে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এই সমস্ত দেশগুলোতে থেকে খ্রিস্টান মিশনারিগণ চীনে আগমন করেছিলেন এবং ইতিপূর্বে পিকিং কনভেনশনের মাধ্যমে তাদেরকে জমি ক্রয় করার অনুমতি দেওয়া হয়েছিল। 1860 খ্রিস্টাব্দের পূর্বে কিন্তু এই সমস্ত খ্রিস্টান মিশনারিদের জমি ক্রয় করার কোনো অধিকার ছিল না। 1860 খ্রিস্টাব্দে সর্বপ্রথম তাদেরকে জমি ক্রয় করার অধিকার প্রদান করার নীতিগত সিদ্ধান্ত এই পিকিং কনভেনশন স্বাক্ষরের মাধ্যমে নেওয়া হয়েছিল। 1870-এর দশক হতে ব্রিটিশ এবং আমেরিকার ধর্মপ্রচারকগণ চীনা জাতির মধ্যে পাশ্চাত্য সভ্যতা, পাশ্চাত্য জ্ঞান, পাশ্চাত্য সংস্কৃতি এইগুলো প্রচারণার জন্য বিশেষ ভূমিকা তারা গ্রহণ করার পরিকল্পনা গ্রহণ করে। অর্থাৎ চীনের জনসাধারণকে, যেহেতু চীনে অর্থনৈতিক দিক থেকে নিম্নমানের ছিলেন, অর্থাৎ তাদের অর্থনীতি কৃষিভিত্তিক অর্থনীতি ছিল, দরিদ্র তাদের মূল চালিকা শক্তি ছিল। এই অবস্থায় তাদের আবাদযোগ্য জমির পরিমাণ কম ছিল, তাদের জনসংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছিল। অতএব এই অবস্থায় আমরা দেখতে পাবো চীনে তারা এই দরিদ্র জনগোষ্ঠীর উপর ব্রিটিশ এবং আমেরিকার ধর্মপ্রচারকগণ চীনা জাতির মধ্যে পাশ্চাত্য জ্ঞান, শিক্ষা, সংস্কৃতি এবং খ্রিস্ট ধর্ম প্রচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করার পরিকল্পনা গ্রহণ করেন। তারা বিভিন্ন অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করলেন, তারা পাঠাগার তৈরি করলেন, তারা জাদুঘর প্রতিষ্ঠা করলেন এবং এই সমস্ত প্রতিষ্ঠানের মাধ্যমে চীনা জনগণকে উদ্বুদ্ধ করার পরিকল্পনা গ্রহণ করলেন যে তারা খ্রিস্ট ধর্মে দীক্ষিত হোক। এবং আমরা দেখতে পাবো যে অনেক জনসাধারণ খ্রিস্ট ধর্মে দীক্ষিত হওয়া তারা শুরু করেছিল। এর পাশাপাশি আমরা দেখতে পাবো যে খ্রিস্টান মিশনারিগণ ভারতবর্ষে যেমন সংবাদপত্র, সাময়িকী এগুলো প্রকাশ করেছিল, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান স্থাপন করেছিল, অনুরূপভাবে আমরা দেখতে পাবো চীনে কিন্তু তারা এই ধরনের ব্যবস্থা বলি গ্রহণ করেছিল। তারা সংবাদপত্র সেখানে প্রকাশ করার ব্যবস্থা করেছিলেন, তারা বিভিন্ন সাময়িকী প্রকাশ করার ব্যবস্থা করেছিলেন। এই সমস্ত সংবাদপত্র এবং সাময়িকীর মাধ্যমে চীনে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা বা পালন করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাদের জ্ঞান বিজ্ঞান এবং খ্রিস্ট ধর্ম প্রচার এগুলোই তাদের অভিষ্ট লক্ষ্য ছিল এবং এই লক্ষ্যকে সামনে নিয়ে তারা কাজ করেছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিমধ্যে যে কথাটি বলেছি যে 1894-95 সাল, বারবার আমরা এই কথাটি বলছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কিন্তু এটি মনে রাখতে হবে যে চীন জাপান যুদ্ধ 1894-95 সালে, এবং এর ফলে আমরা দেখতে পাবো শিমানোসেকির সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1895 সালে। এই শিমানোসেকির সন্ধির মাধ্যমে আমরা দেখতে পাবো চীন জাপানকে বিশেষ বিশেষ সুবিধা প্রদান করা হয়েছিল এবং এটাও মূলত আমরা দেখতে পাবো যে ইতিপূর্বে যে অসম সন্ধি যেগুলো স্বাক্ষরিত হয়েছিল, অনুরূপভাবে আমরা দেখতে পাবো যে 1895 সালে শিমানোসেকির সন্ধিটিও একটি অসম সন্ধি ছিল। 1894-95 সালে চীন জাপান যুদ্ধের ফলে মূলত যেহেতু চীন পরাজিত হলো, অতএব তাদের এই সংস্কার আন্দোলনটি অত্যন্ত জোরদার হলো। এই জোরদার করার প্রেক্ষিতে আমরা দেখতে পাবো পাশ্চাত্য শক্তিবর্গের মধ্যে অশুভ দ্বন্দ্ব, এমনকি আমরা দেখতে পাবো শিমানোসেকির সন্ধির ফলে পাশ্চাত্য শক্তিবর্গের মধ্যে অশুভ দ্বন্দ্বের পরিমাণ বা মাত্রা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছিল। এই সময়ে বহির্বিশ্বের যে সমস্ত শক্তি বা পাশ্চাত্য শক্তিবর্গ ছিল, তারা চীনের রাষ্ট্রীয় অখণ্ডতা এবং সার্বভৌমত্ব বিনষ্ট করার পরিকল্পনা মূলত গ্রহণ করেছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে 1895 সালে যে শিমানোসেকির সন্ধিটি স্বাক্ষরিত হয়, এই শিমানোসেকির সন্ধির ফলে প্রাচ্য শক্তির মধ্যে অশুভ দ্বন্দ্ব সূচনা হয়, যাকে আমরা কনসেশনের দ্বন্দ্ব নামে অভিহিত করি, যাকে ফেয়ারব্যাংক বলেছেন যে চীন যদি একটি তরমুজ হয় তাহলে তরমুজের মতো তাকে ভাগবটোয়ারা করে নেওয়ার পরিকল্পনা পাশ্চাত্য শক্তিবর্গ মূলত গ্রহণ করেন, বা মিলন, কাটিং দ্য চাইনিজ মিলন, এই শব্দটি তিনি ব্যবহার করেছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা দেখতে হবে যে এই অশুভ দ্বন্দ্ব চীনের রাষ্ট্রীয় অখণ্ডতা ও সার্বভৌমত্ব বিনষ্ট করতে পারে। তাহলে এই অবস্থায় আমরা দেখতে পাবো চীনের বুদ্ধিজীবী সম্প্রদায়, 2-4 বুদ্ধিজীবীর নাম আমরা এখানে লিখেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখে নিবে। স্যাং সি তুং, লিয়াং সি সাও, ওয়েং তু কুং হু, ওয়াং তাও, টাং ইউ ওয়ে, এই সমস্ত বুদ্ধিজীবী সম্প্রদায়, আমরা অনেক এরকম বুদ্ধিজীবী সম্প্রদায় আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাদের আর নাম লিখিনি। এই অবস্থায় আমরা দেখতে পাবো 1895 সালে 2 মে যে শিমানোসেকির সন্ধি স্বাক্ষরিত হলো, এই সন্ধি স্বাক্ষরের প্রতিবাদে আমরা দেখতে পাবো 10,000 শব্দ সম্বলিত একটি স্মারকলিপি তারা তৈরি করেন, এবং এই স্মারকলিপিতে আমরা দেখতে পাবো যে প্রদেশগুলো থেকে 603 জন স্নাতকের ছাত্রদের স্বাক্ষর তারা সংযুক্ত করেন, এবং এই স্বাক্ষর 603 জন ছাত্রের স্বাক্ষর সংযুক্ত একটি স্মারকলিপি সম্রাট শমিকে প্রেরণ করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে কাং ইউওয়ে, এবং কাং ইউওয়ে মনে করে যে চীনে আসন্ন এই সংস্কার সাধন করা অত্যন্ত জরুরি। এই কাং ইউওয়ে যে সমস্ত প্রস্তাবগুলি উপস্থাপন করেছিলেন সেখানে দেওয়া আছে যে সন্ধি প্রত্যাখ্যান করা, যুদ্ধ অব্যাহত রাখা এবং শাসন ব্যবস্থা আমরা দেখতে পাবো যে এই অবস্থায় আমরা দেখতে পাবো যে চীন সরকার নীতিগতভাবে কি সিদ্ধান্ত গ্রহণ করবে। তাহলে আমরা দেখতে পাবো বারবার এই বুদ্ধিজীবী সম্প্রদায় চীনের সরকারের উপর সম্রাটকে বারবার কি করছে, এই স্মারকলিপিগুলো দিচ্ছে, এবং সেখানে বিভিন্ন ধরনের প্রস্তাবগুলি সেখানে উপস্থাপন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। চীনের সমৃদ্ধি সাধন, চীনের জনগণের উন্নতি সাধন, ছাত্রদের সুশিক্ষা দান, সেনাবাহিনীর শিক্ষার ব্যবস্থাকরণ এবং সেনাবাহিনীর আধুনিক এবং যুগোপযোগী শিক্ষার বা প্রশিক্ষণের ব্যবস্থাকরণ, এই সমস্ত স্মারকলিপিটি সম্রাটের শমিকে বারবার প্রেরণ করা হয়। এইভাবে আমরা দেখতে পাবো 3য় স্মারকলিপি, 2য় স্মারকলিপি, 5ম স্মারকলিপি ও দেওয়া হয়। রাশিয়ার জার, এবং তারা সেখানে উদাহরণস্বরূপ বলেন যে রাশিয়ার জার যেভাবে সংস্কার করেছিলেন 1861 সালে, জাপানের 1868 সালে যেভাবে মেজি রেস্টোরেশনের ফলে সেখানে যে সমস্ত সংস্কার সাধন করা হয়েছিল, অনুরূপভাবে চীন সরকার যাতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ
গ্রহণ করে রাশিয়ার মতো 1861 সালে সংস্কার প্রস্তাবের মতো, অথবা জাপানের 1868 সালে মেজি রেস্টোরেশনের মতো শাসনতান্ত্রিক ব্যবস্থা তারা যেন পরিবর্তন করে। অতএব চীনের শাসনতান্ত্রিক পরিবর্তন সাধন করা অত্যন্ত জরুরি। প্রাদেশিক শাসনকর্তাদের নিজ নিজ শাসন ব্যবস্থার সংস্কার সাধন করারও তারা পরিকল্পনা বা প্রস্তাবগুলি উপস্থাপন করেন। কাং ইউয়ে যে সমস্ত প্রস্তাবগুলি উপস্থাপন করেন সেইগুলো আমরা এখানে দেওয়ার চেষ্টা করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সব হয়তো বলা সম্ভব হবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুধুমাত্র মেন পয়েন্টগুলো এখানে বলে যাব যে চীনের বর্তমান সমস্যা কেবলমাত্র আভ্যন্তরীণ বিদ্রোহ, আমরা ইতিমধ্যে বলেছি, বহিঃশত্রুর আক্রমণ। অতএব বহিঃশত্রুর আক্রমণ এবং কনসেশনের দ্বন্দ্ব ইতিমধ্যে শুরু হয়েছিল। এমনকি আমরা দেখতে পাবো বিশ্বের বিভিন্ন অঞ্চল বা বিভিন্ন দেশ চীনে এসে তারা চীনকে ভাগ বটরা করে নেওয়ার এক ধরনের পরিকল্পনা ইতিমধ্যে গ্রহণ করেছিল, যাকে আমরা কনসেশনের দ্বন্দ্ব নামে অভিহিত করেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাবো শানটুং প্রদেশটি ইতিমধ্যে আমরা দেখতে পাবো যে জার্মানি দখল করে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছিল। ইতিমধ্যে আমরা দেখতে পাবো যে বিভিন্ন অঞ্চলে জাপান তার আধিপত্য বিস্তার করেছিল। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাবো সাম্রাজ্যবাদীদের শোষণ প্রবণ বিদেশি শক্তিবর্গ সম্পর্কিত সমস্যা, এবং এই বিদেশি শক্তিবর্গ যে সমস্ত সমস্যার সৃষ্টি করছে, তাদের সাথে যে সমস্ত অসম সন্ধিগুলো স্বাক্ষরিত হয়েছে, এই সমস্ত অসম সন্ধিগুলো স্বাক্ষরিত যাতে আর না হয়, এবং অদূর ভবিষ্যতে তাদের যারা আত্মশক্তি বৃদ্ধি করতে পারে এবং আত্মশক্তি বৃদ্ধি করে তারা যাতে সমতার ভিত্তিতে চুক্তি স্বাক্ষর করতে পারে, সেই পরিকল্পনা তাদেরকে গ্রহণ করার জন্য সংস্কার প্রস্তাবগুলি উপস্থাপন করে। 2 নম্বরে তিনি বলেন যে শিল্প ভিত্তিক অর্থনীতি গঠন। তাদের অর্থনীতির মূল চালিকা শক্তি ছিল কৃষি। এখন তারা প্রস্তাব দিলেন যে শিল্প ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা এবং শাসন ব্যবস্থাকে আধুনিকায়ন করা, এবং শাসন ব্যবস্থার আধুনিকায়ন করার প্রেক্ষিতে আমরা দেখতে পাবো যে সেখানে যে সমস্ত পরিকল্পনাগুলো গ্রহণ করা হয় সেই সমস্ত পরিকল্পনাগুলো আমরা দেখার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্রাটের নিকট এই সমস্ত সংস্কারগুলি প্রস্তাবগুলো উপস্থাপন করা হলো, এবং সম্রাটের শাসন ক্ষমতা পরিচালনা করতেন সম্রাট ওয়াংশু। কিন্তু আমরা দেখতে পাবো ক্ষমতা অন্তরালে থেকে জুসি আমরা দেখতে পাবো এই সময়ে রাষ্ট্র কাঠামো পরিচালনা করেছেন। অর্থাৎ সম্রাট জুসিকে এই সময় পদচ্যুতি করার সম্রাট সিদ্ধান্ত গ্রহণ করেন। পরীক্ষা সংক্রান্ত যে সমস্ত আইন কানুনগুলো রয়েছে এগুলো পরিবর্তন করার নীতিগত সিদ্ধান্ত সরকার গ্রহণ করবেন, এবং শাসন প্রণালী পরিবর্তন করার মন্ত্রিসভা শাসনতন্ত্র রাজতন্ত্র প্রতিষ্ঠা প্রভৃতির বিষয়ে সেখানে সিদ্ধান্ত গ্রহণ করবেন, এবং সংস্কার আবশ্যম্ভাবী বলে তারা মনে করেন। শিক্ষাক্ষেত্রের বা শিক্ষা পদ্ধতির দ্রুত উন্নয়ন সাধন করা প্রয়োজন বলে তারা মনে করেন। দেশের আধুনিকায়ন, শাসক এবং শাসিতের মধ্যে কনফুসিয়াসের যে নীতি দর্শন এবং ধর্ম রয়েছে সেই অনুসারে সংযোগ স্থাপনের এক ধরনের প্রচেষ্টা। 1898 সালের 11 জুন সম্রাট ওয়াংশু কাংয়ের অনুরোধ গ্রহণ করতে সম্মত হন এবং সর্বপ্রথম সংস্কারের জন্য রাজি হন, এবং তিনি রাজাজ্ঞাগুলো জারি করেন। তিনি যে রাজাজ্ঞা জারি করেন সেই রাজাজ্ঞায় আমরা দেখতে পাবো সর্বপ্রথমে শিক্ষার প্রস্তাবগুলি উপস্থাপন করা হয়, শিক্ষার নিয়মাবলী সংশোধন করার ব্যবস্থা করা হয়, সিভিল সার্ভিস পরীক্ষার পরিবর্তন করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়, দেবালয়গুলোকে শিক্ষালয়ে পরিবর্তন করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়, পিকিং একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা তারা গ্রহণ করা হয়, এবং চিকিৎসা বিদ্যালয় স্থাপন করা হবে, এবং বিজ্ঞান শিক্ষা অর্জন করার পরিকল্পনা গ্রহণ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে সময় যে প্রস্তাবগুলির মধ্যে ছিল দেবালয়গুলোকে শিক্ষালয়ে পরিণত করতে হবে, সেখানে আমরা দেখতে পাবো যে যারা পাশ্চাত্য দাসের জনগণ ছিল, যারা প্রাচীন দাসের জনগণ ছিল, তারা কিন্তু দেবালয়গুলোকে শিক্ষালয়ে পরিণত করতে তারা বিরোধিতা করেছেন। আমরা দেখতে পাবো রাতারাতি সরকারের পক্ষে বিল্ডিং করে সেখানে শিক্ষালয় প্রতিষ্ঠা করা সম্ভব নয়। অতএব সরকার মনে করেছে যে যে সমস্ত দেবালয়গুলো আছে এই সমস্ত দেবালয়গুলোকে যদি প্রতিষ্ঠান অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষালয়ে ব্যবস্থা করা যায় এবং শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে যদি ব্যবহার করা যায়, তাহলে সরকারের অনেক কাজে আসবে এবং এই জরুরি সেবার মান বৃদ্ধি পাবে, এবং পরবর্তী সময় তারা সেখানে বিদ্যালয় বা ভবন তৈরি করে আলাদা ব্যবস্থা করার পরিকল্পনা গ্রহণ করবে। অতএব আমরা দেখতে পাবো তার একটি বিরুদ্ধ গোষ্ঠী সেখানে দাঁড়িয়ে যায়, এবং তারা প্রাচীন দাসের যে চিকিৎসা পদ্ধতি সেই চিকিৎসা পদ্ধতিতে তারা অভ্যস্ত ছিল, এবং তারা এখন চিকিৎসা পদ্ধতির যে আধুনিকায়ন অর্থাৎ বিদ্যালয় স্থাপন করলে যে আধুনিকায়ন অনেকে যারা প্রাচীন দাসের ছিল তারা কিন্তু এটা গ্রহণ করতে রাজি ছিল না। এই অবস্থায় আমরা দেখতে পাবো প্রশাসন সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেটা আমরা দেখে নিব। যে হুপে ওয়াংটু ইউনান প্রদেশের শাসনকর্তাদের পদ বিলুপ্ত করার নীতিগত ব্যবস্থা করা হয়, শিল্প সংক্রান্ত রেলপথ নির্মাণ করা হয়, কৃষি শিল্প বাণিজ্য চিকিৎসাবিদ্যা এগুলো সংস্কার সাধন করার পরিকল্পনা করা হয়, সেনাবাহিনীর সংস্কার, নৌবাহিনী এবং পুলিশ বিভাগের সংস্কার এবং ডাক বিভাগকে আধুনিকায়ন করার পরিকল্পনা মূলত গ্রহণ করা হয়।
এই যে শত দিবসের সংস্কার সাধনের যে প্রস্তাবাবলী, এই প্রস্তাবাবলী প্রদান করার প্রেক্ষিতেই আমরা দেখতে পাবো যে সম্রাট তো শুধুমাত্র আদেশগুলো জারি করে দিলেন, এখন এগুলো বাস্তবায়ন কিভাবে করতে হবে। আমরা দেখতে পাবো সম্রাটের আদেশ জারি করার পরে এগুলো সংস্কার করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেন। এই সংস্কার করতে প্রস্তাবগুলি যে সময় সংস্কারের কার্যক্রমগুলো পরিচালনা করতে গেলেন, তখন রাজদরবারে আমরা দেখতে পাবো দুইটি অংশে বিভক্ত হয়ে পড়লেন। একটা হলো সংস্কার বিরোধী দল, আরেকটা হলো সংস্কার পক্ষী দল। এই আমরা দেখতে পাবো রাজমাতা জুসি সংস্কার বিরোধী দলে অংশগ্রহণ করেন, এবং আমরা দেখতে পাবো সম্রাট কুয়াংশু আমরা দেখতে পাবো যে এই সংস্কারের পক্ষে অংশগ্রহণ করেন। সম্রাট কুয়াংশু যে দল অর্থাৎ যারা সংস্কারের পক্ষে তাদেরকে টি হ্যাং নামে অভিহিত করা হয়, এবং রাজমাতা জুসিকে যারা অনুসরণ করে এবং সংস্কারের বিরুদ্ধে যারা তাদেরকে হাউটাং নামে অভিহিত করা হয়, হাউটাং। তাহলে আমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দুইটা বিষয় সম্পর্কে আমরা জেনে নিলাম যে সংস্কারের একটা পক্ষে একদল বিপক্ষে দাঁড়িয়ে যায়। এই অবস্থায় মঠগুলোতে আমরা দেখতে পাবো যে বিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাবে খ্রিস্টান মিশনারিগণ ভীতগ্রস্ত হয়ে পড়ে, এবং প্রথমে এই অবস্থায় আমরা দেখতে পাবো যে শেষ পর্যন্ত আমরা দেখতে পাবো যে এই অবস্থা থেকে শত দিবসের সংস্কার শেষ পর্যন্ত বাতিল করতে হয়, এবং শেষ পর্যন্ত এই আন্দোলনটি বা শত দিবসের সংস্কারটি ব্যর্থতায় পর্যবসিত হয়। এবং শত দিবসের সংস্কার ব্যর্থতায় পর্যবসিত হলে কাং ইউয়ে প্রথমে পিকিং থেকে সাংহাইয়ে, এরপরে হংকংয়ে, এবং পরবর্তীতে সময়ে এই কাং ইউয়ে সেখানে টোকিওতে চলে যান, এবং সেখানে তিনি রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন, এবং সেখানে তিনি অবস্থান করেন। শত দিবসের সংস্কারের ব্যর্থতার যে সমস্ত উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ কারণ ছিল ইতিমধ্যে আমরা বলার চেষ্টা করেছিলাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। একটা হলো রাজমাতা জুসির বিরোধিতা, এবং তিনি যে বিরোধী গোষ্ঠী তৈরি করেন রাজমাতা জুসির নেতৃত্বে, যে হাউ ট্যাং নামে যে দলটি তৈরি হয়, এই দল আমরা দেখতে পাবো যে সম্রাটের তীব্র বিরোধিতা করা শুরু করে, এবং এই রক্ষণশীল সম্প্রদায় চীনে কখনো সংস্কারের করার পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান করে, এবং তারা মনে করে যে তারা যে সমস্ত সংস্কারগুলি পরিকল্পনা উপস্থাপন করবে এই সমস্ত পরিকল্পনা থেকে দেশ আরো বেশি পিছিয়ে যাবে। অতএব এই অবস্থায় তারা রক্ষণশীল ভূমিকা পালন করে। সম্রাটের এই প্রস্তাবগুলির পক্ষে বালক সম্রাটের তেমন কোনো অভিজ্ঞতা ছিল না, এবং সম্রাটের যে পরামর্শদাতা কাং ইউয়ে ছিলেন তিনি পলায়ন করেছিলেন। অতএব এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাবো সম্রাট শেষ পর্যন্ত যে সমস্ত কৌশলগুলো অবলম্বন করেছিলেন এই সমস্ত কৌশলের ঘাটতির কারণেই এই শত দিবসের সংস্কার ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল, এবং জনসাধারণের এটা বোধগম্যতার অভাব ছিল। তারা যদি দেবালয়গুলোকে শিক্ষালয়ে পরিণত করতে দিতেন তাহলে হয়তো বা প্রথম 2-4টি অত্যন্ত সংস্কারাবলী কার্যক্রম অন্তত চালিয়ে যাওয়া সম্রাটের পক্ষে সম্ভব হতো। আরেকটি গুরুত্বপূর্ণ ভুল ছিল রাজমাতা জুসির অনুসৃত ব্যক্তিবর্গ, তার মধ্যে উল্লেখযোগ্য ছিল জুংলু। এই জুংলুকে এই সময় হত্যা করা হয়েছিল, যার ফলে আমরা দেখতে পাবো যে এখানে দুটি গ্রুপ দাঁড়িয়ে গিয়েছিল, এবং এই দুটি গ্রুপ দাঁড়িয়ে যাওয়ার প্রেক্ষিতে আমরা মূলত দেখতে পাবো সেখানে এই সংস্কার কার্যক্রম ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দুইটি গুরুত্বপূর্ণ টপিকস অত্যন্ত সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। সময়ের স্বল্পতার কারণে এই দুটি টপিকস আমরা আলোচনা করলাম। একটা হলো তাইপিং বিদ্রোহ, আর একটা হলো শত দিবসের সংস্কার। এই দুটি বিষয় তোমাদের সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। রাকিবুল, রায়হান, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারো, কোনো অসুবিধা নাই, তোমরা প্রশ্ন করো। হ্যাঁ রাকিবুল, বলো। স্যার প্রশ্ন তেমন নাই স্যার। প্রশ্ন তেমন নাই, কিন্তু আমি সংক্ষিপ্ত করেছি। তোমরা হয়তো ডিটেলস ক্লাসটি করেছো, তোমাদের মনের মধ্যে প্রশ্ন নাই। আমরা এই যে এই বিদ্রোহের নেতা সম্পর্কে ধারণা। রায়হান? জি স্যার, প্রশ্ন নাই স্যার। প্রশ্ন যেমন আমরা যদি বলি যে এই বিদ্রোহের নেতা কে ছিলেন, আমরা বলতে পারবো এই তাইপিং বিদ্রোহের নেতা হোং শিউসুয়ান নাম ইতিমধ্যে আমরা কিন্তু বারবার বলেছি, তোমরা কিন্তু এটা মনে রাখার চেষ্টা করবে। আমরা কিন্তু বলেছি হোং শিউসুয়ান। স্বর্গরাজ্যের রাজধানী কোথায় স্থাপন করা হয়েছিল? স্বর্গরাজ্যের রাজধানী কিন্তু ক্যান্টনে স্থাপন করা হয়েছিল, নানকিং এ স্থাপন করা হয়েছিল। এটা কিন্তু তোমাদের একটুখানি মনে রাখতে হবে, তাহলেই হবে। তারা কি বলো? আর কোনো প্রশ্ন?
স্যার জুংলি সম্পর্কে একটু বলবেন। হুং লি ছিলেন ওই সেনাবাহিনীর কর্তা ব্যক্তি, এবং এই কর্তা ব্যক্তি যেহেতু দুইটা অংশে বিভক্ত হয়ে পড়েছিল, আমরা দেখবো যে একটা হলো রাজমাতা জুসি আর একটা হলো সম্রাট কুয়াংশু। তাহলে আমরা ইতিমধ্যেই যে এখানে বলেছি, দেখো এই দুইটা গ্রুপ, একটা হলো রাজমাতার গ্রুপ জুসির দল যাকে হাও ট্যাং নামে অভিহিত করা হয়, আর একটা হলো সম্রাটের দলের ছিল টি ট্যাং। এবং রাজমাতা জুসির দলের ছিল এই জুংলু, এবং জি স্যার। তিনি কি করেন, তিনি সেনাবাহিনীর প্রধান কর্তা ব্যক্তি ছিলেন, এবং যার ফলে আমরা দেখতে পাবো তাকে এই সম্রাটের দলের লোকজন হত্যা করেছিলেন, এবং যার ফলে আমরা দেখতে পাবো যে একটি বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছিল। জি স্যার। হ্যাঁ, ঠিক আছে কামরুন নাহার। জি জি স্যার। স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে আর কোনো অসুবিধা? কোনো অসুবিধা নাই? জি না স্যার। ঠিক আছে, না স্যার। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আবার পরবর্তী সময় আমরা যে ক্লাস জি স্যার। তখন